সূর্য মধ্য আকাশে। সূর্যের তাপে শরীর পুড়ে যাবে এমন মনে হচ্ছে। কপাল থেকে ঘাম মুছে নিয়ে হাত দিয়ে বাতাস করল নুসরাত। ব্যাগ থেকে পানি বের করে 2 চুমুক খেল। ইরহামকে বলল, খাবি? ইরহাম পানির বোতল নিয়ে এক টুকে সব পানি খেয়ে নিল। আজকাল অনেক গরম পড়ছে। গরমের জন্য নুসরাতের কথা বলতে ইচ্ছে হলো না। তবুও মুখ দিয়ে টেনে টেনে কথা বের করল, হুক। মামা সামনে দিয়ে দিবেন। সিএনজি থেকে নেমে বাড়ির রাস্তা দিয়ে হেঁটে গেল নুসরাত। বাড়ির গেট থেকে ভিতরের শোরগোলের শব্দ শোনা গেল। ইরহাম আর নুসরাত দুজনের মুখের দিকে চেয়ে দৌড় দিল বাড়ির ভিতর। কি বললি আশিক? আবার বল। আমি শুনতে পাইনি। জাইনের দিকে ভ্রু কুঁচকে তাকালো আশিক। 2 সেকেন্ড লাগেনি তুমি থেকে তুই চলে গেল। আশিক বিরক্ত হয়ে বলল, শুনতে পাওনি? বলেছি আমি ডেলাকে বিয়ে করেছি। জাইন কি প্রগতিতে এসে আশিকের কলার চেপে ধরল। পরপরই আশিকের গালে থাপ্পড় পড়ল। থাপ্পড়ের বেগে আশিক দূরে ছিটকে গিয়ে পড়ল। 2 বাহু ধরে আবার তোলে ধরল জাইন। 3-4টা নাকে ঘুষি মারল আশিকের। বড় ভাইয়ের জন্য সম্মান করে ঘুরিয়ে প্রতিবাদ করল না আশিক। যখন বেটা তীব্র পর্যায়ে চলে গেল আশিক ঘুরিয়ে 2-একটা ঘুষি মারল। জাইনের মতো সুঠাম দেহের লোকের সাথে পেরে উঠল না আশিক। আবার আশিককে ঘুষি মারার পূর্বেই জাইনের গালে থাপ্পড় পড়ল। জাইন পিছন ফিরে থাপ্পড় মারার জন্য হাত তুলল। কার এত বড় সাহস থাকে থাপ্পড় মারে? ডেলাকে ওখানে দাঁড়িয়ে থাকতে তোলা হাত কেঁপে উঠল জাইনের। যে হাত থাপ্পড় মারার জন্য তুলেছিল সেই হাত আগের জায়গায় ফিরিয়ে আনল। আশিক নাকে ঘুষি পড়ার জন্য নাক দিয়ে রক্ত বের হয়েছিল। তা হাতের উল্টোপিঠ দিয়ে মুছে নিল। কি তুই এবার আমাকে মারবি? আমার গায়ে হাঁটো তুলবি? হাঁটো ভেঙে দিব জাইন। জাইনের বুকে হাত দিয়ে পিছনের দিকে ধাক্কা দিল ডেলা। কোন সাহসে তুই আমার স্বামীর গায়ে হাঁটো তুলেছিস? আই উইল ফাইল আ কেস অন ইউর নেম। জাইন অবাক দৃষ্টিতে তাকালো। ডেলা তাকে জিজ্ঞেস করছে সে কে? জাইন নিজের দিকে আঙ্গুল তুলে ডেলাকে জিজ্ঞেস করল, তুই জিজ্ঞেস করছিস আমি কে? তুই? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি তুই কে? আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার তুই কে? আমি তোর বেস্ট ফ্রেন্ড। তোর আমার এসব আমাদের ভিতর কখন আসলো? বেস্ট ফ্রেন্ডের মতো থাক। আমার লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করবি না। জাইন অসহায় দৃষ্টিতে তাকালো ডেলার দিকে। নিজের গম্ভীর চরিত্রের বাহিরে এসে জাইন বলার চেষ্টা করল কিছু। কিন্তু কণ্ঠনালীতে শব্দ এসে তা আর বাহিরে আসলো না। নিজের সাথে যুদ্ধ করে জাইন ডেলাকে বলল, আই লাভ ইউ ডেলা। আই লাভ ইউ মোর দেন মি। প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আয়। আমি তোকে সব দেব। তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আমি সব পূরণ করব। ড্রয়িং রুমের সকলের মাথায় বাজ পড়ল। সবাই ঘুরে জাইনের দিকে তাকালো। ইতিমধ্যে লিপি বেগম বিলাপ শুরু করেছেন। তার ছেলেটা এত নির্লজ্জ হলো কখন? পুরো পরিবারের সামনে কেউ এভাবে কোনো মেয়েকে প্রপোজ করে? আবার ছোট ভাইয়ের বউকে বলে ডিভোর্স দিয়ে দিতে। জাইনের গালে আরেকটা থাপ্পড় পড়ল। ডেলা রাগে থরথর করে কেঁপে উঠল। এত জীবন যাকে সে বন্ধুর চোখে দেখে এসেছে আজ সে তাকে প্রপোজ করছে। ডেলার ইচ্ছে করল জাইনের গালে আরেকটা থাপ্পড় মারার জন্য। এক হাত দিয়ে নিজের আরেক হাত চেপে ধরল। হাত কন্ট্রোল করার জন্য। তার লজ্জা করছে একে বন্ধু বলতেই। তুই এক্ষুনি আমার সামনে থেকে সর, না হলে আজ তোর আমি কি করব আমি নিজেই জানি। তুই আমার ফ্রেন্ড এটা ভাবতেই আমার লজ্জা লাগছে। ছিঃ ছিঃ ছিঃ। থাপ্পড়ের জোরে জাইনের মতো সুঠাম দেহের লোক নিজের জায়গা থেকে কিছুটা সরে গেল। লাল লাল চোখ নিয়ে ডেলার দিকে তাকালো জাইন। ঠোকা দিলেই মনে হলো রক্ত বের হয়ে যাবে। জাইন তাচ্ছিল্যের হাসি হাসল ডেলার দিকে তাকিয়ে। তোরা কেউ আমার অনুভূতি কোনোদিন বুঝলি না। জাইনের গলার স্বর কিছুটা ভাঙা শোনাল। মানুষ কান্না করলে যেরকম হয় ওই রকম। ডেলার নিজের মুখ ঘুরিয়ে নিল জাইনের দিক থেকে। হে ইচ্ছা মরিলি, তুই আমার নারীডারে মারলি কেন? ডেলা উত্তর দিল না। মেহেরুন নেছা খেপে গেলেন। তার প্রিয় নাতিকে এই মেয়ের 2টো থাপ্পড় মারল তার সামনে, আর এই বাড়ির কেউ তার প্রতিবাদ করল না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। মেহেরুন নেছা আবার বললেন, আমি তোর জন্য একটা সুন্দর দেখা মায়া পছন্দ কইরা লইয়া আইমু। ভালো হইছে এর মতো সাদা চামড়ার বিলাইরা আশিককে বিয়া কইরা লইছে। তোর জীবনটা বাইচা গেছে এই সাদা ফড়িংয়ের থেকে। আমি সুরত ভালা মায়া আইনা তোরে দিমুনেরে যাইন। কান্দিস না। জাইন মাথা নিচু করে হাত দিয়ে চোখ থেকে নিজের রুমের দিকে চলে গেল। ইরহাম কোন কথা না বলে ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে রইল। টুল শব্দ করল না ইরহাম।
নুসরাত এত সিরিয়াস একটা মোমেন্টে হা হা করে হেসে দিল। সবার চোখ তার দিকে পড়তেই হাত দিয়ে মুখ চেপে ধরল নুসরাত। সর্জি, সর্জি আর হাসব না। লুৎফা বেগমের জ্ঞান ফিরেছে এতক্ষণে। যখন সোফা থেকে উঠে বসলেন ধীরে ধীরে সব মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা এক এক করে। মনে পড়তেই সোফা থেকে লাফ দিয়ে উঠে বসলেন। পায়ের জুতো খুলে হাতে নিলেন। আশিক বুঝতে পারল এই জুতো তার পিঠে পড়বে। নিজের পিঠ বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে ডেলার পিছনে দাঁড়ালো। লুৎফা বেগম জুতো দিয়ে মারতে গেলেই ডেলাকে লুৎফা বেগমের সামনে চেপে ধরল আশিক। এই তুই এই সাদা চামড়ার মুরগিরে কেন বিয়ে করেছিস? তোর কি বিয়ে করার বয়স? নিজেই খাস অন্যের টাকায় আবার নতুন আরেকজন নিয়ে আসছিস। আশিক বলল, উফ আম্মা এত চিন্তা কিসের? আমরা যেভাবে খাচ্ছি ও সেভাবে খাবে, এতে সমস্যা কি? লুৎফা বেগম জুতো দিয়ে আশিকের পিঠে দু একগা লাগিয়ে দিলেন। আশিক ব্যথাতুর শব্দ মুখ দিয়ে বের করল। আশিককে ধরার জন্য লুৎফা বেগম আশিকের শার্টের কোণা চেপে ধরলেন। আশিক নিজের শার্ট ছাড়িয়ে নিয়ে দৌড় দিল। ডেলাকে ঘিরে দুজন দুই তিনবার গোল গোল ঘুরল। মা, ছেলে দৌড় ঝাঁপ করে হাঁপিয়ে উঠল। ওই লুৎফা, তুই আমার নাদিডার পিছে এভাবে পড়লি কে? সামান্য বিয়েই করছে, বেশি কিছু করে নাই গা আমার নাদিডা। আম্মা, ওর বয়স কত ও যে এই বয়সে বিয়ে করছে? নিজেই তো খায় মামার টাকায়, আবার নতুন সদস্য নিয়ে আসছে। লুৎফা বেগম কথা বলতে বলতে কেঁদে উঠলেন। শাড়ির কোণা দিয়ে চোখ মুছে নিলেন। তো কি হয়েছে নাকি? আমার নাদিডা কত সুন্দর মায়া বিয়া কইরা লইয়া আছে দেখ তুই। চেহারার সুরত দেইখা তো আমি ফিদা হইয়া গেছি। নুসরাত দূর হতে দৌড়ে আসলো। আশিকের পিঠে চাপড় মেরে বলল, গুড জব ভাই, গুড জব। এই বিদেশিনীকে বিয়ে করে তুই তো ছক্কা মেরে দিলি। পোটালি কিভাবে এই ফিরঙ্গিনীকে? আশিক ভাব সাবনিয়ে নিজের শার্টের কলার ঠিক করল। বুঝতে হবে না ভাইয়ের ট্যালেন্ট। লুৎফা বেগম চেতে গেলেন। সোফার উপর বসেছিলেন, পা থেকে জুতো খুলে আশিককে ঢিল মারলেন। তোর ট্যালেন্টের গোষ্ঠী কিলাই। আর কি বিয়ে করেছিস? তোর বউ এসব কি পরে থাকে সব সময়? এর কি কোন কাপড় নাই? আশিক লুৎফা বেগমকে থামিয়ে দিয়ে বলল, আম্মু কোট পরে এসব। লুৎফা বেগম বললেন, তোরে বলতে বলেছি। আশিক তবধুল হয়ে দাঁড়িয়ে রইল। সে ছাড়া আর কাকে জিজ্ঞেস করবে? মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে নিল। হেলাল সাহেব আশিক আর ডেলাকে সোফায় বসার জন্য বললেন। ভদ্র ছেলে মেয়ের মতো এসে আশিক আর ডেলা চোখ নিচের দিকে রেখে সোফায় বসল। হেলাল সাহেব গলা পরিষ্কার করে নিলেন। বিয়ে করে নিয়েছ দুজন, কারোর মতামত নেওয়ার প্রয়োজন বোধ করনি। আচ্ছা যাই হোক, তোমার ফ্যামিলি কি জানে তুমি বিয়ে করেছ? তাদের কি এতে অমত আছে? ডেলার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে থাকলেন হেলাল সাহেব। ডেলা মাথা নিচের দিকে দিয়ে বসেছিল। কিছুক্ষণ অপেক্ষা করল। হেলাল সাহেবের কথার উত্তর অনেকক্ষণ পর দিল। আমি অ্যাডাল্ট হয়ে গিয়েছি। আর আশিকও অ্যাডাল্ট। আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, আমার ফ্যামিলি আমার বিয়ের বিষয়ে জানে না। কিন্তু আমি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা রাখি এবং এতে আমার ফ্যামিলির কোন সমস্যা হবে না আমার মতে। নুসরাত বাহবা দিয়ে উঠল ডেলাকে। আশিকের দিকে তাকিয়ে বলল, আমার মনের মতো ভাবি নিয়ে আসছো ভাই। আসো তোমাকে জড়িয়ে ধরি। আর ভাবি, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আমার আপনাকে প্রচুর পছন্দ হয়েছে। আসুন গলায় গলায় মিলাই। হেলাল সাহেব ধমক দিলেন নুসরাতকে। নুসরাত হেলাল সাহেবের ধমক গায়ে মাখল না। দেখছো, গুরুত্বপূর্ণ কথা বলছি, তার মধ্যে তুমি এত কথা বলছো কেন? আমার কাছে মনে হচ্ছে না তো আপনি কোন গুরুত্বপূর্ণ কথা বলছেন। নুসরাত মিনমিন করে বলল। হেলাল সাহেব আবার ডেলার দিকে তাকালেন। তোমাদের বয়স ডিফারেন্স কত জানো? আশিক অকপটে জবাব দিল, বয়স ডিফারেন্স জেনে কি হবে? ও আমাকে, আমি ওকে পছন্দ করেছি, এটাই তো বড় কথা। বয়সের কাজ কি এখানে? নুসরাত পিছন থেকে আশিকের পিঠে হালকা চাপড় মেরে বলল, ডেট, সময় ব্রো। ব্রেভ বয়। আশিক শার্টের কলার ধরে একটু ভাব নিল। ডেলা, তোমার মায়ের নম্বর দাও। আর তুমি তোমার বাসায় ফিরে যাও। আমরা পারিবারিকভাবে তোমাকে উঠিয়ে নিয়ে আসব। তোমার পরিবারের সম্মতিতে। আশিক ডেলাকে ওর বাসায় পৌঁছে দাও। আশিক ভদ্র ছেলের মতো চোখ নিচের দিকে রেখে দিয়ে বলল, জি মামা। আর এখানে এই কথার সমাপ্তি ঘটে যেন। এই বিষয়ে আমি আর কিছু শুনতে চাই না। কাউকে যেন কথা বলতেও না দেখি যেন এই বিষয়ে। লিপি বেগম গুনগুন করে কাঁদছেন। হেলাল সাহেব স্ত্রী আচরণে বিরক্ত হলেন। বিরক্ত হয়ে বারান্দায় চলে গেলেন। বারান্দায় পায়চারি করে আবার রুমে ফিরে আসলেন। উফকান্না থামাও তো, বাচ্চাদের মতো কি শুরু করেছ?
তোমার ছেলে কি ভাগিয়ে নিয়ে চলে আসছে এভাবে কান্না করছো? লিপি বেগম কান্না থামানোর বদলে হাউমাউ করে কান্না শুরু করলেন। হেলাল সাহেব লিপি বেগমের পাশে বসে পিঠে হাত বুলালেন। আহ, কান্না থামাও। কি হয়েছে বলতো? না বললে বুঝবো কিভাবে? লিপি বেগম চোখের পানি মুছে নিলেন। কান্না থামানোর জন্য কিছুক্ষণ সময় নিলেন। অনেকক্ষণ ধরে কান্না করার জন্য লিপি বেগমের গলা বসে গেছে। তোমার ছেলে সবসময় মেয়েটার দিকে তাকিয়ে থাকতো। মেয়েটা একটা কল দিলে তোমার ছেলে ছুটে যেত। আর আজ কি করলো? নির্লজ্জের মতো বাপ মা চাচিদের সামনে কিভাবে ছোট ভাইয়ের বউকে সে ভালোবাসে এটা বলল। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ছি, 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 মানুষ কি বলবে? এই ছেলেটা তার ছোট ভাইয়ের বউকে ভালোবাসার প্রস্তাব দেয়। লিপি বেগম কথা বলতে বলতে আবার হাউমাউ করে কান্না করে দিলেন। হেলাল সাহেব বললেন, তো কি হয়েছে? মানুষ কি বলল তার ধার আমি ধারি না। আমি মানুষের খাই না, আর মানুষ আমায় খাওয়ায় না। যে যা বলার বলুক, আমি তা শুনছি না। তারা তো আমার সামনে এসে এসব বলবে না, সব আমার পিঠ পিছেই বলবে। তাহলে তুমি আমার পরিবারের মানুষ এসব শুনবে কিভাবে? আর আমার পরিবারের মেয়েরা আমি মনে করি যথেষ্ট প্রতিবাদী। তারা নিজেকে নিজে অবশ্যই ডিফেন্ড করতে পারবে। লিপি বেগম গাইগুই করে উঠলেন। হেলাল সাহেব স্ত্রীকে কিছু বলতে না দেখে আবার বললেন, এসব চিন্তা বাদ দাও। যখন যা হওয়ার হবে, সময়ের উপর সবকিছু ছেড়ে দাও। সময় বলে দিবে কি করতে হবে। যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো। আর এসব কান্নাকাটি বন্ধ কর। কিন্তু জাইন যে সেই রুমে ঢুকলো আর বের হলো না। আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। এতক্ষণে ছেলের কথা মনে হয়েছে। আমি যাচ্ছি ওর রুমে, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। এত সব কাহিনী ঘটে গিয়েছে। আর আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে জাইন ভাইয়া ডেলাকে ভালোবাসে। আরে বইন, আস্তে কথা বল। বড় আব্বু শুনলে আমাকে খাল্লাস করে দিবে। না করে দিয়েছেন এই বিষয়ে কোন কথা যেন উনি না শুনে। আজ তুই এত দেরি করে আসলি কেন? ইম্পর্ট্যান্ট সিন মিস করে গেলি। নুসরাত হা হা করে হেসে দিল। নুসরাতকে হাসতে দেখে ইশরাতও হাসল। হিজাবের ক্যাপ খুলতে খুলতে ইশরাত বলল, কি কি হয়েছে সব বল। নুসরাত যা যা হয়েছে তা ইশরাতকে খুলে বলল। ইশরাত হিজাবের ক্যাপ জায়গায় রাখতে রাখতে উত্তর দিল, ভাইয়ার উচিত হয়নি ওরা বিবাহিত জেনেও নিজের অনুভূতি প্রকাশ করা। উনি যখন দেখতেই পাচ্ছেন ডেলা বিয়ে করে নিয়েছে, তাহলে ডেলার জন্য তার কি অনুভূতি তা বলার কি প্রয়োজন ছিল? নুসরাত পেটে হাত রেখে হেসে গড়াগড়ি খেল। হাসির দাপটে কথা বের হলো না। আরে বুঝিস না বইন, বড়লোকসদের বড়লোকি কারবার। ইশরাত কাপড় চেঞ্জ করে এসে বিছানায় শুয়ে পড়ল। আমার না, জাইনের উপর প্রচুর হাসি উঠেছিল। তুই ওখানে দাঁড়িয়ে হেসেছিলি। তুই একটু। নুসরাত বুড়ো আঙ্গুল আর তর্জনী আঙ্গুল একত্রে করে দেখালো সে একটু হেসেছে। আমার ওই সময়ের কথা মনে হলেই হাসি আসছে। আর ডেলা আপু কি থাপ্পড় লাগিয়েছে শালা জাইনের গালে। হাত এইভাবে ঘুরিয়ে এনে জাইনের তসতসে গালে এক থাপ্পড় লাগিয়েছে রে বইন। বেচারার গাল লাল হয়ে গিয়েছে। আমার কাছে ওই সময় ক্যামেরা থাকলে আমি একটা ভিডিও করতাম। তারপর জাইন শালাকে ভাইরাল করে দিতাম। ইশরাত হেসে দিল নুসরাতের বলার ভঙ্গিমা দেখে। নুসরাত চটপটে গলায় বলল, বইন একটা জিনিস খেয়াল করেছিস? ইশরাত নুসরাতের বলার ভঙ্গিমা দেখে মনে করল প্রচুর সিরিয়াস কোন কথা। নুসরাতের কথা শুনে ইশরাতের মুখ হা হয়ে গেল। মেয়েটা এসব বলে কি? একটা জিনিস খেয়াল করেছিস? জাইন শালা ডেলাকে ছোট বেলা থেকে পাহারা দিয়ে বড় করলো, পাখি বড় হলে পাখিকে তার খাঁচায় বন্দী করবে, কিন্তু মাঝখান থেকে আশিক এসে পাখিটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। আহা কি দুঃখ! মুখ দিয়ে চুকচুক শব্দ করল নুসরাত। এমন ভাব করল যেন সে অনেক কষ্ট পেয়েছে জাইনের জন্য। ইশরাত উচ্চস্বরে হেসে উঠল। ইশরাত হাসতে হাসতে বলল, সিলেটের বাপ্পারাজ জাইন ভায়া। দু বোনের হাসিতে পুরো রুম রমরমে হয়ে উঠল। নাজমিন বেগম হাসতে হাসতে ইশরাতের রুমে ঢুকলেন। ইশারা করে বললেন আস্তে কথা বলার জন্য। বাহিরে থেকে সব শোনা যাচ্ছে। মা মেয়ে মিলে এক দফা হেসে নিল। ইশরাত বলল, আম্মু তুমি কখন আসছো? নাজমিন বেগম বললেন, অনেকক্ষণ। তোদের কথা শুনছিলাম। নুসরাত দুজনকে থামিয়ে দিল। আমার কথা শুনো। আম্মা আমি ঠিক বলছি না। জাইনের পাখি উড়িয়ে নিয়ে আশিক চলে গিয়েছে। নাজমিন বেগম মেয়ের কথায় সহমত প্রকাশ করলেন। নুসরাত হেসে লুটোপুটি খেল বিছানায়। নুসরাত কিছু একটা চিন্তা করে নাজমিন বেগমের দিকে তাকালো। আম্মা আমাদের তো দুঃখ পাওয়া উচিত ছিল, কিন্তু জাইনের জন্য আমার মোটেও কষ্ট হচ্ছে না।
আমার ভাবতেই হাসি পাচ্ছে, জাইনের মতো ইগোস্টিক মানুষকে ডেলা রিজেক্ট করেছে। নুসরাত কথা সম্পূর্ণ করার আগেই হুহা করে হেসে উঠল। ইশরাত সঙ্গ দিল নুসরাতের। ইশরাতকে চুপ করাল। আমি কিছু বলতে চাইছি। নুসরাত বলল, 1 মিনিট। হাত মুঠো করে মুখের সামনে ধরল মাইকের মতো করে। এখন আমাদের মধ্যে বক্তব্য পেশ করবেন সৈয়দা ইশরাত উর্ফে জাইনের চাচাতো বোন। ইশরাত নিজের হাত মুষ্টি করে মুখের সামনে ধরল। আমি উগান্ডা নিউজ টিভি চ্যানেল থেকে এসেছি চিংচাংচু। আজকে জোরদার খবর, জাইন নামের এক সুদর্শন সুপুত্রকে রিজেক্ট করে দিল এক বিদেশিনী ডেলা নামক রমণী। উনার পরিবারের মানুষ এই বিষয়ে ব্যথিত হলে উনার 2 চাচাতো বোন ও চাচি মুখেও দুঃখ পাননি। রুমের মধ্যে এই 3জন থাকে নিয়ে হাসাহাসি করছেন। কিন্তু উনাকে নিয়ে চিন্তিত উনার এক চাচাতো বোন। উনি কি এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন? জীবনে কি সামনে এগিয়ে যেতে পারবেন? সংসারী হয়ে উঠতে পারবেন ভবিষ্যৎ? তা জানতে আমাদের টিভি চ্যানেলের সাথে থাকুন এবং চোখ রাখুন এইখানে। নুসরাত বিছানায় হেসে গড়াগড়ি খেল। নাজমিন বেগম হাসির জন্য সোজা হয়ে বসতে পারলেন না। মা মেয়ের এই সুন্দর দৃশ্য দূরে দাঁড়িয়ে কেউ একজন খেয়াল করল। কিছু মানুষ আছে না যারা অন্যের হাসি দেখলে নিজেরা তৃপ্তি সহকারে হাসে, সে লোকটা এই সুন্দর মোমেন্টের সাক্ষী হয়ে তৃপ্তি ভরে হাসল। অন্যদিনের তুলনায় খাবার টেবিল আজ নিস্তব্ধ। যেখানে একে অপরের সাথে কথা বলা ছাড়া খাবার খাওয়া শেষ হতো না, সেখানে খাবার টেবিলে কেউ একটু শব্দ করছে না। রাতের খাবার খাওয়ার জন্য আজ আলস। জাইন, নুসরাত কেউ নিচে আসেনি। জাইনের দুপুরের খাবার পর্যন্ত আজ খায়নি। রুম বন্ধী হয়ে বসে আছে, সে যে রুমে ঢুকেছে আর বের হয়নি। হেলাল সাহেব খাবার টেবিলে বসেছেন, শুধু হাত দিয়ে ভাত নাড়ছেন কিন্তু মুখে দিয়ে চিবোনোর শক্তি পাচ্ছেন না। লিপি বেগম মন খারাপ করে স্বামীর পাশে দাঁড়িয়ে আছেন। যাদের সাথে আজ সারাদিনের প্রয়োজনীয় কথার বাহিরে কোন কথা বলেননি, সবার মন মেজাজ খারাপ। শোয়েব ব্যবসার কিছু বলতে চাইছিলেন, সোহেদ চোখ দিয়ে ইশারা করলেন এই পরিস্থিতিতে কোন কথা না বলার জন্য। খাবারে পানি ঢেলে হেলাল সাহেব উঠে গেলেন খাবার টেবিল থেকে। যে মানুষ খাবার নষ্ট করা পছন্দ করতেন না, সে নিজে আজ খাবার নষ্ট করে উঠে যাচ্ছেন। লিপি বেগম স্বামীকে তার মতো ছেড়ে দিলেন। যতই হেলাল সাহেব দেখান উনি স্বাভাবিক, কিন্তু হেলাল সাহেব ও সমানভাবে চিন্তিত জাইনকে নিয়ে। তার ছেলেটার ভাগ্য এত খারাপ কেন? তারপর হেলাল সাহেবের মনে হলো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হয়তো বা এখানে আল্লাহর কোনো উত্তম পরিকল্পনা রয়েছে। ডেলার থেকে আরো 10 গুণ ভালো মেয়ে তার ছেলে পাবে। এসব ভাবতে ভাবতে জাইনের রুমের সামনে এসে দাঁড়ালেন হেলাল সাহেব। হাত ঘড়িতে সময় দেখলেন, 10:50। জাইনের রুমে নক করলেন। জাইনের নড়চড় না দেখে ডেকে উঠলেন, বাবা দরজা খোল। জাইন হেলাল সাহেবের কোনো কথা অগ্রাহ্য করে না, তাই এসে চুপচাপ দরজা খুলে দিল। দ্বিতীয়বার নক করার আগে দরজা খুলে মাথা নিচু করে জাইন চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল। হেলাল সাহেব ছেলের মুখের দিকে তাকালেন। সুন্দর মুখটা আষাঢ়ের কালো মেঘে ঢেকে আছে। এই মুখে তো দুঃখ মানায় না, এই মুখে মানায় গাম্ভীর্য আর শীতলতা। জাইন চোখ তোলে বাবার দিকে তাকালো। হেলাল সাহেব ছেলের চোখে চোখ পড়তেই ভিতরের কিছু একটা নড়ে উঠল। কি অবস্থা হয়েছে তার ছেলের? একদিনই চোখের নিচ কালি পড়ে গিয়েছে। সুন্দর মুখটা ফ্যাকাশে বর্ণের হয়ে গিয়েছে। চোখ দুটো ভিতরে ঢুকে গিয়েছে। নিজের একই হাল করেছিস জাইন, বিড়বিড় করলেন হেলাল সাহেব। হেলাল সাহেব নিজেকে সামলে নিলেন। বাবা হিসেবে নয়, আজ ছেলের বন্ধু হিসেবে তিনি এখানে এসেছেন। ছেলের সব দুঃখ আজ ভাগ করে নিবেন। ভিতরে আসতে দিবি না। জাইন কথা না বলে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। হেলাল সাহেব জাইনের বিছানায় বসলেন, কাছে ঢাকলেন, এদিকে আয়। জাইন বিনা বাক্যে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। হেলাল সাহেব হাত মেলে দিলেন জড়িয়ে ধরার জন্য। জাইন হেলাল সাহেবের দিকে কতক্ষণ ক্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল। হেলাল সাহেব আবার বললেন, আয়। দাঁড়িয়ে আছিস কেন? বাবাকে জড়িয়ে ধরবি না? জাইনের ইচ্ছে হলো বাচ্চাদের মতো করে কান্না করতে, কিন্তু কান্না গলায় এসে বিঁধে রইল। চোখগুলো জ্বালা করল পানি বের হওয়ার জন্য। জাইন ঢুক গিলে কান্না থামায়। ঝড়ের গতিতে হেলাল সাহেবকে জড়িয়ে ধরল। হেলাল সাহেব পিঠে ভরসার হাত রাখতেই জাইনের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। হেলাল সাহেব কাঁধে ভেজা অনুভব করলেন। ছেলের পিঠে হাত বুলিয়ে দিতে থাকলেন। কিছু হবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। নখ ছাড়া লিপি বেগম রুমে প্রবেশ করে বাবা ছেলের এই সুন্দর মুহূর্তে দেখতে পেলেন।
তার স্বামী যতই সবার সামনে রাগী কঠোর হোক না কেন নিজের সন্তানের কাছে সব সময়ের একজন ভালো বন্ধু। আস্তে আস্তে রুমে প্রবেশ হলো জায়ান আর আরশের। বাবাকে বড় ভাইকে জড়িয়ে ধরে রাখতে দেখে নিজেরাও চারপাশ থেকে ভাইকে জড়িয়ে ধরল। লিপি বেগম দরজা লাগিয়ে দিলেন জাইনের রুমের। জায়ান চঞ্চল প্রকৃতির হলেও আজ সে নিশ্চুপ। একটা বেশি কথা বলছে না। বড় ভাইয়ের পিঠে হাত রাখল। ভরসা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে জাইন, সবকিছু। বাবা ভাইয়ের আহ্লাদে জাইন কান্না করে দিল। এই গম্ভীর পুরুষের কান্না বড় করুণ শোনাল। বড় হওয়ার পর জাইন এই প্রথমবার কান্না করল, যার সাক্ষী হলো বাবা, ভাই আর তার মা। জাইন ভাঙা স্বরে বলে উঠল, আব্বু, ওকে আমার কাছে এনে দাও। আমি জীবনে আর কিচ্ছু চাইব না আপনার কাছে। লিপি বেগম ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ কান্না করলেন। হেলাল সাহেব স্ত্রীকে কান্না করতে দিলেন, নিষেধ করলেন না। জাইন বাচ্চাদের মতো আবদার কর না। ডেলা কখনো তোমার ছিল না বাবা। ও আশিকের জন্যই তৈরি। না হলে এত বছর ধরে তোমার সাথেও ছিল, তোমাকে উপর ফল না হয়ে কেন আশিকের উপর ফল হয়েছে? ও কখনোই তোমার তকদিরে ছিল না। জাইন নিজের কান্না থামানোর চেষ্টা করল। হেলাল সাহেব নিষেধ করলেন কান্না থামানোর জন্য। যা কান্না করার করে নাও, আগামীকাল থেকে যেন আমরা আমাদের আগের জাইন ফিরে পাই। এই চার দেয়ালের ভিতর তোমার ডেলার জন্য যা অনুভূতি আছে পিষে ফেল। আগামীকাল রুম থেকে বের হবে আগের মিস্টার পারফেক্ট জাইন হিসেবে। আমি আমার ছেলেদের কখনো শিখাইনি এভাবে ভেঙে পড়তে। তাই যে ভুল আজ করেছ তা যেন ভবিষ্যৎ করতে না দেখি। আই লাভ হার বাবা, মোর দেন মি বাবা। কোনো মানুষ নিজের থেকে বেশি কাউকে ভালোবাসে না বাবা। আমি ভালোবাসি বাবা, আমার থেকে বেশি ভালোবাসি বাবা। ওকে ছাড়া আমি বাঁচব না। লিপি বেগম ডুকরে কেঁদে উঠলেন। কিসব খারাপ কথা বলছিস? ওর জন্য তুই বাঁচবি না কেন? হেলাল সাহেব স্ত্রীকে থামিয়ে দিলেন। মায়াকে শেষ করতে দাও। বাবা, কোনোদিন শুনেছ কারোর জন্য কারোর জীবন আটকে থাকতে বা কারোর জন্য কেউ মরে যেতে? এসব মিথ্যা। কেউ কারোর জন্য বাঁচেও না, আবার মরেও না। মানুষ নিজে বাঁচে। তাই নিজের জন্য বাঁচতে শিখো, অন্যের জন্য না। ছেলের কাঁধে চাপড় মেরে হেলাল সাহেব বললেন, আশা রাখি আগামীকাল তোমার জীবনে সুন্দর এক নতুন ভোর আসবে। নিজেদের মধ্যে সময় কাটাও, আমি রুমে যাচ্ছি। লিপি বেগম স্বামীর সাথে চলে গেলেন চোখ মুছতে মুছতে। সারাদিন কান্নার জন্য চোখ ফুলে ডম্বুল হয়ে গিয়েছে। চোখের জল মুছতে গিয়ে চোখ জ্বালা করছে। তার এই অবস্থা আর তার ছেলের কি অবস্থা হবে? রাত ৩:০০। আকাশের তারার দিকে তাকিয়ে জাইন দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করে উঠল, তোমাকে পাওয়ার আশা আমি হারিয়ে ফেলেছি। তুমি কেন আমায় ভালোবাসলে না? কিন্তু না পাওয়ার যন্ত্রণা এই হৃদয় বয়ে বেড়াবে সব সময়। অন্ধকারে জাইন দেখল নাপোশের বারান্দায় দাঁড়িয়ে কেউ তার কথা শুনছে। নিষ্পলক দৃষ্টিতে লম্বা সুঠাম দেহের ছেলেটার দিকে তাকিয়ে থাকল মেয়েটা। ছেলেটার জন্য মায়া হলো। নিজেকে তিরস্কার করল, মেয়েটা সন্ধ্যাবেলা ছেলেটাকে নিয়ে এভাবে হাসা উচিত হয়নি। তারপর চুপচাপ নিজের রুমে ফিরে গেল। জাইন সিগারেট ঠোঁটে পুড়ে বারান্দায় দাঁড়িয়ে রইল অনেক সময়। কিছু সময়ের জন্য যদি এর জন্য মস্তিষ্ক ঠান্ডা থাকে তাহলে এটা খেলে ক্ষতি কি? একটানা দাঁড়িয়ে একের পর এক সিগারেট ঠোঁটে পোড়াল জাইন। সিগারেটের প্যাকেট শেষ হওয়ার পর পাগলের মতো সিগারেটের প্যাকেটের দিকে তাকিয়ে হেসে উঠল। সিগারেটকে উদ্দেশ্য করে বলল, তুই বিষাক্ত জেনেও মানুষ সাময়িক সময়ের শান্তির জন্য তোকে বেছে নেয়। তেমনি ভালোবাসা বিষাক্ত। বিষাক্ত জেনেও সবাই চায় ভালোবাসার এই সুধা পান করতে। জাইন ফজরের আজানের সময় নিজের রুমে ফিরে গেল। ফজরের নামাজ পড়ে জায়ান আর আরশের মাঝখানে শুয়ে পড়ল। জায়ান আর আরশ ফিরে যায়নি নিজেদের রুমে। জায়ানের গল্প শুনতে শুনতে বেচারা আরশ এখানেই ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে নুসরাত আর ইরহাম চুপচাপ ভার্সিটিতে চলে গেল। 9:10 কাছাকাছি আরশ অফিস যাওয়ার কোন নামগন্ধ নেই। আজ এই বাড়ির ছেলেদের কোনো নড়চড় নেই। এমনিতেই নড়চড় থাকে না, কিন্তু আজ একটু বেশি নড়চড় বোঝা যাচ্ছে না। নুসরাত একা বাড়ি মাথায় তুলে রাখে। ভার্সিটিতে চলে যাওয়ায় বাড়ি শান্ত হয়ে আছে। ভার্সিটির গেট দিয়ে আজ নুসরাত মুখ লটকিয়ে প্রবেশ করল। অন্যের দিনের তুলনায় আজ কম কথা বলছে। সাদিয়া আর সৌরভী অবাক হয়ে শুধু নুসরাতের দিকে তাকাচ্ছে। যার কথা বলার দাপুটে তারা কথা বলতে পারত না, আজ সে চুপচাপ বসে তাদের কথা শুনছে। সৌরভী নুসরাতের গলায় কপালে হাত দিয়ে টেম্পারেচার চেক করল। না, সব ঠিক আছে, তাহলে চুপ করে আছে কেন? নুসরাত চেতে গেল।
এই মেয়ে পাবলিক প্লেসে তার গায়ে এভাবে হাত দিচ্ছে কেন? মানসম্মান রাখবে না নাকি? আই, অসভ্য বেডি মানুষের মতো গলায় হাত দিচ্ছিস কেন? যেই দেখছিস একটু হিজাব না করে ভার্সিটিতে আসছি অমনি তোদের হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। সৌরভী চোখ টিপ দিয়ে নুসরাতের কোমরের হাত রাখল। নুসরাত সৌরভীর পাশ থেকে এক লাফে সরে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সর্বনাশ, তুই তো দেখি ওই সব হয়ে গিয়েছিস। সৌরভী ভ্রু চাল জিজ্ঞেস করল, কোন সব হয়েছি? আরে, এত গে হয়ে গিয়েছে। অশালীন মেয়ে মানুষ। বড় বোনের গায়ে কেউ এভাবে হাত বুলায়? চাহ চাহ, তোদের দিন দিন কি অবনতি হচ্ছে রে। এই জেনারেশনের বাচ্চাগুলো এক একটা উচ্ছনে যাচ্ছে। সৌরভী হেসে দিল নুসরাতের কথায়। নিজের ফ্রমে ফিরে এসেছিস, এবার বল, কি হয়েছে? আর মুখ লটকিয়ে আছিস কেন? সাদিয়া নুসরাতের কথা বলায় ভাগরা দিল। নুসরাতের মাথা হয়ে গেল গরম, টুসটাস সাদিয়ার পিঠে কিল বসাল। সাদিয়া মুখ কাদো কাদো বানিয়ে সৌরভীকে বিচার দিল, দেখলি কিভাবে আমাকে মারল? তুই ওর কথার মাঝখানে বাম হাত ঢোকাচ্ছিস কেন? ওকে শেষ করতে দিয়ে তারপর বলতি। তাহলে তো এত মার খেতি না। সাদিয়া দমে গেল না। নিজের সাফাই গাইতে গেলে নুসরাত বলল, থামো। বল, কি বলতে চাইছিলি? তুই বললি এই জেনারেশনের ছেলে মেয়েরা উচ্ছেনে যাচ্ছে। তুই কোন জেনারেশনের ছেলে মেয়ে? এই সামান্য কথা বলার জন্য তুই আমার মূল্যবান সময় নষ্ট করলি। আজ বাদ দিই, আজ তোকে মাফ দিলাম। এরকম ভুল আর কখনো করবি না। সাদিয়া বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। নুসরাত বলল, আমার কথাটা তেমন ইম্পর্ট্যান্ট নয়। এমনি রং করছিলাম। তোরা এমনিতেই আমায় মারলি। এবার নুসরাতকে ধরে আমি দু এক গালাগাই। সৌরভী বলল, আচ্ছা, দু একটা কিল ঘুষি বান্ধবীদের হাতে খেলে কিছুই হয় না। তুই কি বলছিলি বল? কাজিন বিয়ে করার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। সৌরভী হাত গুটিয়ে বলল, এটা তোর ইম্পর্ট্যান্ট কথা? নুসরাত বলল, দূর না, আজ বিকেলে দুটো আমাদের বাড়িতে আসিস, বাড়িতে গ্রুপ স্টাডি করে তোদের বলবো আসলে ইম্পর্ট্যান্ট কথাটা কি। ইলহামও থাকবে আমাদের সাথে, চিল ব্রুচিল। কারোর নাক ডাকার শব্দে ঘুম ভেঙে গেল আরশের। ঘুম থেকে উঠে নিজের পাশে জায়ানকে খুঁজে পেল না। জায়ান এখনো ভুসভুস করে নাক ঢাকিয়ে ঘুমোচ্ছে। আরশ বিরক্ত হলো জায়ানের উপর। মানুষ নাক ডেকে কিভাবে ঘুমায়? চোখ মুখ কুঁচকে আশেপাশে তাকিয়ে বুঝতে চাইল আরশ সময় কয়টা বাজে। ওয়াশরুমের দরজা খুলে জাইন ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। টাওয়াল দিয়ে মুখ মুছে বাহিরে নেড়ে দিয়ে আসলো। কটা বাজে ভাইয়া? জাইন হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, 11টা+ বাজে। অফিসে যাবি না? আরশ বিছানা থেকে উঠে দাঁড়ালো। হাত উপরে তোলে আড়মোড়া ভেঙে বলল, আজ যেতে ইচ্ছে করছে না। আগামীকাল থেকে যাব। চাচারা সামলে নিবেন আজ। কথা বলতে বলতে রুমের দরজার সামনে গেল আরশ। রুম থেকে বের হওয়ার সময় পিছন ফিরে তাকালো জাইনের মুখের দিকে। কিছু বলার জন্য আমতা আমতা করল। কি বলবি বল? তুমি ঠিক আছো ভাইয়া? জায়ান শান্ত চোখে আরশের দিকে তাকালো। চোখের পাতা ফেলে ইশারা করল সে ঠিক আছে। আরশ বাক্য ব্যয় না করে নিজের রুমে গেল। জায়ান উঠো। আর কত ঘুমাবি? জায়ান ঘুম ঘুম বলায় বলল, কিছুক্ষণ ঘুমাতে দে, একটু পর উঠছি। জাইন ছেড়ে দিল ওকে ওর মতো করে। মুখ গম্ভীর বানিয়ে কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে গেল। কাপড় চেঞ্জ করে এসে নিচ তলায় গেল জাইন। আম্মু নাস্তা দাও। লিপি বেগম কিচেন থেকে দৌড়ে আসলেন। জাইনকে শার্ট প্যান্ট পরে আসতে দেখে ভ্রু কুঁচকালেন। তুই কোথাও যাচ্ছিস? জাইন অকপটে জবাব দিল, কিছু কাজ আছে, শেষ করতে যাচ্ছি। এই অবস্থায় তুই বের হবি? আম্মু, আমি ফিট অ্যান্ড ফাইন। আমার আবার কি হবে? লিপি বেগম কিচেন থেকে ব্রেড, অমলেট আর কফি এনে দিলেন জাইনকে। জাইন নাস্তা শেষ করে বাড়ি থেকে বের হয়ে গেল। লিপি বেগম ছেলের যাওয়ার পথে তাকিয়ে থাকলেন। গতকাল রাতে ছেলেটা কি পরিমাণ ভঙ্গুর ছিল, আর সকাল হতে হতে নিজেকে ঠিক করে নিল। মানুষ সামনে থেকে দেখলে মনে করবে জাইনের ভাষায় ফিট অ্যান্ড ফাইন। কিন্তু মায়ের মন জানে তো তার ছেলের মনে কি চলছে। লিপি বেগম ভাবতে ভাবতে আবার চোখ ভিজে উঠল। শাড়ির কোনা দিয়ে চোখ মুছতে মুছতে কিচেনে ফিরে গেলেন। সময় প্রবাহমান। সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে এইভাবে এক সপ্তাহ কেটে গেল। ঘটনাটার কথা প্রায় সবাই ভুলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যার সাথে এই ঘটনা হলো সে কি ভুলতে পারছে? তা তো সেই একমাত্র জানে। আজকাল জাইনকে খুব কম বাড়িতে দেখা যায়। আর দেখা গেলে কোনো না কোন কাজ করতে থাকে। এমনি বসে থেকে নিজেকে কাজে বিজি রাখার প্রচেষ্টা চালায়, যাতে বেলার কথা মনে না পড়ে।
বিছানার হেডবোর্ডে বালিশ দিয়ে পা লম্বা করে বসে কোলে উপর ল্যাপটপ রেখে এক ধ্যানে কোন কাজ করে চলেছে জাইন। কিং সাইজের বিছানার এক কোণায় অবহেলায় পড়ে আছে মুঠোফোন। জাইনের কাজে ব্যাঘাত ঘটিয়ে মুঠোফোন কর্কশ আওয়াজে বেজে উঠল। মুঠোফোনের কর্কশ আওয়াজে কিবোর্ড চলা হাতটা থেমে গেল জাইনের। শুভ্র কপালে ভাঁজ ফেলে মোবাইল ফোনের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে তাকল। রিং হতে হতে ফোনটা কেটে গেল। জাইন মোবাইল হতে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবার ল্যাপটপে চোখ রাখল। যার প্রয়োজন সে আবার কল দেবে। কিছুক্ষণ পর আবার ওই নম্বর থেকে কল আসলো। সেভ নম্বরে ভেসে উঠল আরশ। কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? ফোনের অপাশ থেকে কি বলল শোনা গেল না। আসছি বলে ফোন রেখে দিল জাইন। ল্যাপটপ বিছানার পাশের বক্সে রেখে দিয়ে উঠে দাঁড়ালো। ব্ল্যাক শার্ট আর ডার্ক গ্রে কালার প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষে টাওয়াল দিয়ে ভিজে চুল মুছতে মুছতে রুমে প্রবেশ করল। আজ আর টাওয়াল বারান্দায় নেড়ে দিন না। ঢিল মেরে বিছানার উপর ফেলে দিল টাওয়াল জাইন। যার জন্য নিজেকে গুছিয়ে নিয়েছিল সে তো আর এই জীবনে নেই। তাহলে এত গুছিয়ে চলে কি লাভ? ভিজে চুল হাত দিয়ে ঠিক করে নিল। সিল্কি চুলগুলো এসে কপালের উপর পড়ে থাকলো অবহেলায়। মানিব্যাগ পকেট ঢুকিয়ে কাবার্ডের ভিতর থেকে গাড়ির চাবি বের করে আঙ্গুলের ডগায় নিয়ে রুম লক করে বের হয়ে গেল জাইন। মিটিং রুমে সবাই সারিবদ্ধভাবে বসে আছে। সবার চোখ সামনের সাদা পর্দায়। সাদা পর্দার সামনে দাঁড়িয়ে রুবা কিছু প্রোডাক্ট দেখাচ্ছে আর তার বর্ণনা করছে। বর্তমানে বেশিরভাগ টিনেজ মেয়েরা মেকআপ বেশি ইউজ করে আর তারা মেকআপ ইউজ করতে ভালোবাসে। আর এই জেনারেশনের মেয়েরা বেশিরভাগ কেপপ ফ্যান। তাই আমার পরিকল্পনা এরকম যে আমরা যে নতুন মেকআপের পণ্যগুলো বাজারে সেল করব ওই সকল পণ্যের লোগো কোনো কেপপ গ্রুপের লোগো বা তাদের ছবি ব্যবহার করতে পারি। তাহলে তারা পণ্যগুলোর প্রতি আকৃষ্ট হবে বেশি এবং আমাদের পণ্য বাজারে ভালো সেল হবে। রুবা নিজের বক্তব্য শেষ করল। সবাই হাত তালি দিল। রুবা ধন্যবাদ জানিয়ে এক কোণায় দাঁড়িয়ে রইল। আরশ শান্ত দৃষ্টিতে রুবার দিকে তাকিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। আপনি বসতে পারেন। রুবা নিজের সিটে গিয়ে বসে পড়ল। আরশ কোট খুলে নিজের চেয়ারের হ্যান্ডেলে রেখে দিয়ে সাদা স্ক্রিনের সামনে দাঁড়ালো। তো মিস রুবা, আপনি বলছেন বর্তমান জেনারেশনের মেয়েরা মেকআপ করতে পছন্দ করে। কিন্তু আমার জানা মতে বা আপনি বলতে পারেন আমি এখনো পর্যন্ত যত মেয়ে দেখেছি তার মধ্যে 90% মেয়েরা মেকআপ করে না। স্যার, আপনি হয়তো খেয়াল করেননি এখনকার 98% মেয়েরা মেকআপ ছাড়া বাহিরে যায় না। যারা বা যেসব মেয়েরা সচরাচর বাহিরে যায় হালকা ব্লাশ অথবা লিপগ্লোজ ইউজ করে। ইউনিভার্সিটিতে যেতে হলেও তো হালকা মেকআপ করে থাকে। আরশের চোখে নুসরাত আর ইসরাতের মুখ ভেসে উঠল। তাহলে এরা কি ভিনগ্রহের প্রাণী? কোথাও যেতে ইসরাত কিছুটা পরিপাটি হয়ে যায় কিন্তু নুসরাত এত চুলগুলো ঠিকভাবে বাঁধে কিনা তাতে সন্দেহ আছে। মাথা ঝাড়া দিয়ে নুসরাতের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল আরশ। ঠিক আছে, আপনার কথা সঠিক ধরে নিলাম। কিন্তু কেপপকে অনেকে পছন্দ করে, আবার আমি দেখেছি অনেক মেয়ে অপছন্দ করে। তারা তো প্রোডাক্টের উপর কেপপের ছবি দেখে জিনিসটা ক্রয় করবে না। বাজারে তো পণ্যটা লস প্রজেক্ট হয়ে যাবে। বেড রিভিউ আসবে। স্যার, আমি মনে করি বাংলাদেশ 70% মেয়ে কেপপ পছন্দ করে। তাই লস হওয়ার কোন চান্স নেই। আর 30% বেড রিভিউ আসলে 70% গুড রিভিউ আসবে। কিন্তু বাকি 30% মানুষ যদি না ক্রয় করে তাহলে কিভাবে হবে? আমি 100% গুড রিভিউ চাই আমার পণ্যের। আই হ্যাভ আ গুড আইডিয়া স্যার। প্লিজ স্যার, বাকি 30% গুড রিভিউ পেতে চাইলে আমরা একটা কাজ করতে পারি। কি? আমরা 50% প্রোডাক্টে কেপপ লোগো ইউজ করব আর 50%-এ আমাদের কোম্পানির লোগো ইউজ করতে পারি। সবাই সমস্বরে বলল, দিস ইজ আ গ্রেট আইডিয়া। আরশ নিজের জায়গা ফিরে আসলো, প্রজেক্টের অফ করে দিল। ওয়েল, আপনাদের কথা মেনে নিলাম। সামনে দেখে কি হয়। টুডেজ মিটিং অ্যান্ড শহেয়ার। জাইন গাড়ি পার্কিং দ্বিতীয় ফ্লোর আসলো। মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর সবাই দাঁড়িয়ে গেল। সবাই সালাম দিতে লাগলো। জাইন সালামের উত্তর দিয়ে আরশের কেবিনের দিকে চলে গেল। ভিতরে আসবো? আরশ সম্মতি দিল। কেবিনে প্রবেশের পরই ডেলার সাথে জাইনের চোখাচোখি হলো। জাইনের গলার আওয়াজ শুনেই ডেলা দরজার দিকে তাকিয়েছিল। জাইন আলগোছে নিজের চোখ সরিয়ে নিয়ে আসলো। আরশ ডেলার পাশের সিটে বসার জন্য ইশারা করল। জাইন প্রতিক্রিয়াবিহীন আরশের দেখানো জায়গা বসে গেল। ডেলা নামক কোনো মানুষের উপস্থিতি এখানে নেই এমন ভাব করল জাইন। পুরো ডেলাকে ইগনোর করে আরশকে জিজ্ঞেস করল,
কেন ডেকে পাঠিয়েছিস? আরশ ডেলার দিকে ইশারা করে বলল, ভাবি তোমাকে কল করার জন্য বলেছে। ভাবির তোমার সাথে কি যেন কথা আছে। জাইন নিচের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। ভাবি হয়ে গেল দুদিনে। আরশের দিকে শান্ত চোখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করল, কে ভাবি? আর এই ভাবির আমার সাথে কি কথা থাকতে পারে? আরশ ইশারা করল ডেলার দিকে। আগে যতই নাম ধরে ডাকুক না কেন, কারণ ওটা প্রফেশনের জন্য ছিল। কিন্তু এখন উনি আশিকের স্ত্রী, নাম ধরে কিভাবে ডাকবে? আরশ নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দুজন কথা বলুন, আমি একটু বাহিরে থেকে আসি। আরশ প্রাইভেসি দিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। এসির টেম্পারেচার 20-এ থাকা সত্ত্বেও কথা বলতে গিয়ে ডেলার কপাল ঘেমে গেল। কিভাবে কথা শুরু করবে বুঝতে পারল না। আগে তারা ফ্রেন্ড ছিল, আর এখন সে জাইনের ছোট ভাইয়ের বউ। আবার তাদের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। তার আর জাইনের সম্পর্ক এখন আগের মতো নেই। ডেলা নিজেকে ধাতস্থ করে কিছু বলতে যাবে, তার পূর্বেই জাইন ডেলাকে থামিয়ে দিল। আপনি আমার ছোট ভাইয়ের বউ, আর আপনার সাথে আমার বিশেষ কোন প্রয়োজনীয় কথা থাকতে পারে আমার জানামতে এমন কিছু নেই। তাই আজ উঠি, অন্যদিন আপনার সাথে কথা বলবো। আমার কাজ আছে আজ। জাইন চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কেবিন থেকে বের হওয়ার সময় মনে হলো পা আর চলছে না। বেইমান পাটাকে ইচ্ছা করলো কেটে ফেলে দিতে। অসার শরীর কোনো রকম টেনে নিয়ে কেবিন থেকে বের হলো জাইন। পিছন থেকে ডেলা ডাকলো, প্রতিউত্তর করার কোনো ইচ্ছা হলো না। অন্যের প্রিয় মানুষের প্রতি মায়া বাড়িয়ে কি লাভ? মরীচিকার পিছনে ছোটে মরীচিকা ছাড়া কিছু পাওয়া যায় না। নিজেকে বুঝো দিয়ে জাইন অফিস থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে আশকে ও শাসিয়ে গেল, এসব ফালতু জিনিসের জন্য থাকে যেন ডেকে না পাঠায়। পার্কিং থেকে গাড়ি বের করে জাইন স্টার্ট করলো। গাড়ি হাই স্পিডে চালিয়ে নির্জন এক স্থানে গিয়ে গাড়ি স্টপ করলো। গাড়ি থেকে বের হয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল জাইন। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাস আটকে মরে যাবে। এখন কিছুটা শান্তি লাগছে এই নির্জন পরিবেশে। আই লাভ ইউ নুসরাত। নুসরাত চিৎকে দূরে সরে গেল। ছেলেটার দিকে হা করে তাকিয়ে রইল। কথা নেই, বার্তা নেই। এভাবে মানুষ মানুষকে প্রপোজ করে? নুসরাতদের আশেপাশে ক্যাম্পাসে যারা ঘুরছিল এখন তারা গোল হয়ে জটলা বেঁধে দেখছে এখানে কি হচ্ছে। ছাত্র ছাত্রীকে উৎসুক করে তুলেছে আরেকটা কারণে। নুসরাতকে যে প্রপোজ করেছে সে 4র্থ বর্ষের বিজ্ঞান বিভাগের টপার। সবাই সমস্বরে বলে উঠল, একসেপ্ট, একসেপ্ট, একসেপ্ট। নুসরাত হতবিহ্বল হয়ে উৎসুক জনতার দিকে তাকালো একবার। আবার ছেলেটার দিকে তাকালো। এই ছেলেটাকে নুসরাত ক্যাম্পাসে প্রথমবার দেখছে। ছেলেটার হাঁটু ভেঙে বসে ফুল দিয়ে প্রপোজ করায় ফুল ধরা হাত থরথর করে কাঁপছে। নুসরাত ছেলেটার হাত থেকে ফুল হাতে নিল। দাঁড়াও। ছেলেটা চোখ নিচের দিকে রেখে উঠে দাঁড়ালো। নুসরাত ছেলেটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। এভাবে কাঁপছো কেন? আমার তোমাকে ভয় লাগে। নুসরাত বিরক্তির দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে তাকল। প্রপোজ করতে ভয় লাগেনি, আর আমার সামনে দাঁড়াতে ভয় লাগছে। হোয়াট আজব! আমি বাঘ না ভাল্লুক যে তোমার আমাকে ভয় লাগবে? ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নুসরাত উৎসুক জনতার দিকে তাকিয়ে ছেলেটাকে কিছু বলতে গিয়ে থেমে গেল। আগামীকাল শহীদ মিনারের সামনে আমার সাথে দেখা করো। তোমার উত্তর পেয়ে যাবে। এখন যাও। ছেলেটা বিনা বাক্যে মাথা নিচু করে চলে গেল। ধীরে ধীরে সবাই জটলা খুলে নিজ নিজ কাজে চলে গেল। নুসরাত, সৌরভী আর ইলহাম ভার্সিটির গেটের দিকে গেল বাসায় যাওয়ার জন্য।